হৃদমায়ের প্রেমগাথা পর্ব ৩৫ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। বসার ঘরে বিশাল বৈঠক, পাত্রপাত্রী দেখাদেখির পাঠ চুকিয়ে উপস্থিত মেহমানদের খাওয়া দাওয়া পূর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনায় বসল দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশ, মায়া অবস্থা দেখার মতো। লম্বা মোটা লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙ্গনে সিটিয়ে বসে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানা শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টা করছে, তাই নাক টানছে। তবে কিছুক্ষণ পর পর হাতের টিস্যুটা দিয়ে চোখ মুছতে দেখা যাচ্ছে মায়াকে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যানের পরিবার সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের ৩ মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় ২০-এর ঊর্ধ্ব সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসাবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় ৫ দিন হলো। ফি যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গেল আজ ২ দিন হলো। সে এখন নিজের শ্বশুর বাড়িতেই আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটা হুট করে ছিল। মায়ের পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে ওনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ের বিয়ে আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্ব কথা অনুযায়ী মুক্তা বিয়ের সপ্তাহ খানিক পরে মায়ের বিয়েটা পারিবারিকভাবে হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্র কমপ্লিট দেখা দেওয়া, সে ঢাকা থেকে বাড়ি আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করছে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেই জন্য নাদিম মাকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনা যতদিন পর্যন্ত নাদিমের ভিসার প্রসেসিংয়ের ঝামেলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলা মিটিয়ে গেলেই পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেওয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ের পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ের বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়ের হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবাই মনে করলো মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করেছে। চেয়ারম্যান সাহেবের অল্প হেসে মাকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ের মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারও মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত আন্তরিকতায় মায়া আরও ফুপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটা সম্পর্কে কিছুই জানতো না। হুট করে আজ সকালে জানতে পারলো মায়ার বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এইটা নাকি আগে ঠিক করা ছিল নাকি? কই, মায়া তো এই সম্পর্কে বিন্দু পরিমাণ জানতো না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে, কিন্তু কেউ মায়ের কথা বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি, কারণ বিয়েটা পূর্ব থেকে ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ের কথা গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াস নেয়নি। মোট কথা, মায়ার পরিস্থিতি এমন একটা ফ্যাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা রিতকে বলতে পারছে না একে অপরকে সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়ের নিজের পরিবারকে বলতে পারে না। তার কারণ মায়া বড় বোন। মুক্তা বিয়েটা মাত্র হলো এই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়ের নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে তাহলে মুক্তা শ্বশুর বাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমন সেদিন মায়াকে রিত ফারাদের বাসায় ড্রপ করার সময় ওই বাড়ির কেউই সেটা ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মার মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরের দিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগে নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপরই ওই পরিবারের অনেকে মায়া অপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে। জোরমুখে অনেক প্রশ্ন তুলেছিল, হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে যাবে? এর কী কারণ হতে পারে? সবার মতে সোফিয়া বেগম তো ফাহাদের শালিকে চিনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকে চিনেন না, সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল সবার দৃষ্টিকটুর কারণ।
হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কী বলেছিল সেটা জানতে চেয়েছিলেন। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালে নাস্তাতে দাওয়াত দিয়েছিল তিনি, ব্যাস এটুকুই। মায়ের সহজ সরল উত্তর যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরে সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ির থেকে মায়া ফিরে এসেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ের বিয়ের কথা কোনোভাবে প্রকাশ করে, তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ার উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকে কিছু বলতে যায়, তাহলে একই কাণ্ড, ঝড় দ্বিগুণ হবে মায়ার ওপর। মায়া পরিবার কিছু দয়া মায়া দেখালে হৃদ নিশ্চয়ই মায়াকে আস্ত রাখবে না। কেন সে সেজেগুজে অন্যের নামে রিং পড়লো তার বউ হয়ে। মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদ থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী ওই আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনই যে ভয়ঙ্কর। তারপর মায়া এঙ্গেজমেন্টের কথা শুনলে কি হবে সেই ভয়ে মায়া জড়সড়। ভয় আর ভীষণ অপরাধ বোধে ঠোঁট কামড়িয়ে কান নাটকা চেয়ে আস্তে আস্তে ফুপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে গলার ট্রাইটা ঝিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ নয়, তবে মায়ের দিকটা ভিন্ন। সে বিবাহিত, আর এই বিষয়টা ভয়ে মায়া কাউকে বলতে পারছে না আর সহ্য করতে পারছে না। পরিস্থিতির দায়ে পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের উপর মায়ার কম্পনত দুহাতে ভাজে নাদিমের ফোনটি চেপে, অতি কষ্টে চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ধীরে ফুপাচ্ছে। নাদিম মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসলো। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়ার মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেইভাবে মাথা নিচু করে বসে রইল, চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ের কান্নায় মনোযোগ হতে হতে আবেগে ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু, আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু, এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার। প্রিয় নাদিমের ভালোবাসা আবেগময় কথা মায়ের অপরাধবোধ আরও বাড়িয়ে দিল। সহ্য করতে না তখনই ফুপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল এই এক দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতে মায়া ছুটে নিজের ঘরে। রাগে তেজে মাথার ঘুমটা ফেলে হাতে চুড়িগুলো এলোপাতাড়ি ফেলল কক্ষে ছড়িয়ে ছিটিয়ে। বাম হাতের উল্টো পিঠ তেজে ঠোঁটে লিপস্টিক ঘষে ঘষে লেপটে দিল চারপাশে। গোছানো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধপ করে বসে পড়ল ফ্লোরে। বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দুপা ভেঙে কাতর হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাওমাও করে চিৎকার করতে লাগলো। মায়ের কান্না দেওয়ালের বেঁধে করে বাহিরে গেলেও নিচতলায় পৌঁছালো না আপনজনদের কানে। আপাতত মায়ের পরিবার সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হবার খুশিতে তলায় বৈঠক ঘরে বসে আছে, যার জন্য হৃদয় ভাঙ্গর মায়ের আর্তনাদের চিৎকার কারো কান বেদ করতে পারছে না, এমনকি জুয়েরও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েটাকে সে স্বাভাবিক ন্যায় মেনে নিতে পারছে না, তবে 2 দিন গেলে এমনই ঠিক হয়ে যাবে। মায়াও বিয়েটা হাসি মুখে মেনে নেবে এমনটা জুয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস জুই মায়ার মনের খবর রাখে না প্রায় বেশ কয়েকদিন হলো। সেখানে জুয়ের নিজ মানসিকতা ঠিক নেই, সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে। সেদিন রাতে আয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকে জুই আর আয়নের সাথে যোগাযোগ রাখে না। যদি আয়ন ফোন দেয় তাহলে জুই সেটা রিসিভ করে না, মেসেজ পাঠালে পরে ডিলিট করে দেয়। মূলত জুই কোনোভাবে আয়নের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আয়নকে জুইয়ের বেঈমান প্রতারক মনে হয়। তাছাড়া জুই
ভালো লাগা আয়নের প্রতি নয়, রাদিফের প্রতি ছিল। সেখানে মানুষটা ভুল, সেখানে জুই কেন আয়নের সঙ্গে কথা বলে ভুল বুঝাবুঝি ভাঙবে কিসের জন্য? আয়নের সাথে তো জুই, জোসন, বি বিয়োজ কোনো কিছুই চায় না। তাহলে মন ভাঙ্গনে উদাস জুই নিজের পরিবারে কি বলে এটারে জয়ী হয়ে দেখলো মায়ের বিয়েটা নিয়ে। তারপর কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটলো সিঁড়ি ঘরের দিকে, উদ্দেশ্য দোতলা নিজের ঘরে যাবে। সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে উদাস জুয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকে পড়লো। মা চাচার কর্ডা আদেশে জুইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছিল। মায়ের হঠাৎ এঙ্গেজমেন্টের বিষয়টা সকালের দিকে শুনে জুইও কম অবাক হয়নি। আকাশ ভেঙে পড়ার মতো জুইও শকট হয়েছিল, কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজে চাপে আর মানুষের হইচই জুই মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়া তো বিবাহিত, যদিও স্বামীর সন্তান এখনো পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত। বিবাহিত মেয়ের তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা জায়েজ না। এই অবস্থায় অবশ্য ওদের পরিবার বড়দের সঙ্গে কথা বলা উচিত, কিন্তু তার আগে জুই মায়ের সঙ্গে একবার কথা বলতে চায়। জুই মায়াকে বুঝাবে অজানা স্বামী পিছনে পড়ে না থেকেই বিয়েটা মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতে কত সুন্দর, মায়ের সাথে মানাবে ভালো। জুয়ের মন মানসিকতা চিন্তা ভাবনার মাঝে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে কারো তীব্র চিৎকারে ফুপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে উঠে জুই। বুদ্ধিমতী জুই তীব্র ফুপানির শব্দে বুঝে গেল মায়ের হৃদয়ে ভাঙ্গনের শব্দটা। তৎক্ষণাৎ ভিতরে থেকে ফ্লোরে দরজা আটকে দিল যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে। পরে বা তাদের কানে মায়ের কান্নার শব্দ পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজেদের রুমে। দরজা ঠেলে ভিতর প্রবেশ করতে আটকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি, চুলে ফ্লোরে পড়ে আছে, বিছানায় চাদর খামচে ধরে কান্না করছে। এই মায়া, মায়া কি হয়েছে তোর, কাঁদছিস কেন? জুইয়ের কণ্ঠে। তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো মায়া। জুই মায়ের সামনে হাঁটু গেড়ে বসার আগে ঝাঁপিয়ে পড়ল মায়া। হঠাৎ ঘটনায় জুই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুই পিঠ ঠেকলো খাটের কোণায়, কিন্তু তারপরে জুই এক হাত মায়ের পিঠে আঁকড়ে অন্য হাত ফ্লোরে রাখলো নিজের শরীরে ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুইকে দু হাতে জাপটে ধরে হাওমা করে চিৎকার করতে করতে বলল, জুই, এই জুই, আমি ভুল করেছি। আমি ওনার সঙ্গে বেইমানি করতে চাইনি, তারপরও করে ফেললাম। উনি আমাকে কখনো ক্ষমা করবে না। জুই, আমি কি করব? জুই, আমি কি করব? মায়ের হাওমাও চিৎকারে ভয় পেয়ে যায় জুই। মায়ের চিৎকারের শব্দ নিশ্চয়ই নিচে বসার ঘর অবধি চলে যেতে পারে। ভার্ত জুই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ের মুখটা নিয়ে ধরে সে বলে, ইস, এইভাবে চিৎকার করিস না মায়ু, বাড়িতে অনেক লোকজন আছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন, কি হয়েছে আমাকে বল, এইভাবে কাঁদিস না কেন? তুই কার সাথে বেইমানি করছিস? কি হয়েছে আমাকে বল। জুয়ের কথায় সত্যি সত্যি মায়ের কান্নার আওয়াজ কিছুটা কমে আসলো, তবে কান্নার বেগ কমেনি, বরং একইভাবে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুই, হ্যাঁ জুই, আমি সত্যি বুঝতে পারিনি পরিস্থিতি এমন হয়ে যাবে, হুট করে আমার বিয়েটা ঠিক হয়ে যাবে। আমি তো ওনার কাছে সব সময় চেয়েছিলাম সব কিছুর জন্য। এখন আমি কি করব জুই, কিভাবে সবটা সামলাবো? উনি আমাকে বিশ্বাস করবে না জুইয়া, বলবো আমি প্রতারণা করেছি। মায়ের কোনো কথার অর্থ বোধগম্য হলো না জুইয়ের। মূলত জুই বুঝতে পারছে না মায়া কিসের জন্য সময় চেয়েছিল। জুই বলল, কার কথা বলছিস তুই? কিসের প্রতারণা হবে? আমি ওনার কথা বলছি। উনি আবার কে? মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুইকে বোঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপুর। মায়ের কথায় কপাল কুঁচকে আসে জুয়ের। ওরা জানা মতে ফাহাদের নিজের কোনো বড় ভাই নেই, সে নিজেই বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোনো ভাইদের কথা বলছে? কোন ভাইয়ের কথা বলছে? জুই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস একটু খুলে বলবি মায়ু? হৃদয় ভাঙর মায়া এটা মাথায় নেই যে সে নিজের নিখোঁজ স্বামী হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনো পর্যন্ত জুইকে বলা হয়নি, তাই স্বাভাবিক ন্যায় জুই এখনো পর্যন্ত জানে না মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া বিষয়টি। সেজন্য জুইয়ের পুরো প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবেই আসছিল। যেহেতু সে অক্ষত মায়া নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়ার উনি সম্পর্কে প্রশ্নগুলো স্বাভাবিক নয়। মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান?
তুই তো আমার কলিজা, তুই আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝবো কিভাবে? তুই কার কথা বলছিস বল। জুয়ের কথায় মাথায় নাড়লো, মাথায় নরম হলো, কাঁদতে কাঁদতে বলল, আপুর ভাসুর হৃদ খানের কথা বলছি আমি। মায়ের কথা শেষ হতে না হতে তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুয়ের হতে স্বাভাবিক নয়। আপুর ভাসুর হৃদ খানের সাথে তোর কি সম্পর্ক বইন? তুই উনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও বাজে ব্যবহার করেছে তোর সাথে, এজন্য কাঁদছিস? জুয়ের পরপর প্রশ্নে মায়ের মনে পড়ল মায়া ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া বিষয়টি জুইকে জানানো হয়নি। একদিকে মায়া মন ভালো নেই, কত ঝড় ঝাপটা যাচ্ছে ওর ওপর দিয়ে। এই পরিস্থিতি মায়া মোটেও ইচ্ছা করছে না জুইকে সব কিছু খুলে বলতে, কিন্তু এই মুহূর্তে জুইকে কিছু না বলে মায়া সমাধান পাবে না। সেজন্য বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুই, মানে আমার নিখোঁজ স্বামী। ওই লোকটা হৃদ খান ছিল। মায়ের কথা আকাশ সমান শকট খেলো জুই। অতি শকটে বোবা বনে জুই মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কয়েক পলক। মানে কে তোর স্বামী? হৃদ খান? আতঙ্কিত জুই হতভম্ব হয়ে তাড়াহুড়া মাকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান মানে খানবাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ যিশুর কাজিন, বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া মাথা কাত করে সম্মতি দিল। এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান? মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুইকে। জুই একই ভঙ্গিতে আবার বলল, জান তুই জানলি কিভাবে হৃদ খান তোর নিখোঁজ স্বামী হয়? হৃদ খান নিজে বলছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে বলল, উনি বলেনি, আমি নিজে জেনেছি আপুর গায়ে হলুদের রাতে। সেদিন আমরা ফাহাদ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে, সেদিন আমি বুঝতে পারি হৃদ খানই হলো ওই লোকটা। সংক্ষিপ্তে মায়া জুইকে অল্প অল্প বিস্তারিত বলে ফেলল হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে। সব শুনে জুই তপ্তা খেয়ে বসে রইল। তারপর জুই আবার তাকে জিজ্ঞেস করলো, এই জন্য সেদিন হৃদ খানের মা তোকে ডেকে পাঠিয়েছিল দেখা করতে? উনি কি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল, উনি মেনে নিয়েছে তোকে। এত সহজে মেনে নিল? ঝামেলা করেনি? না। মায়া কথায় জুই টেনশনে চিন্তায় গলায় বলল, মায়া আমার অনেক টেনশন হচ্ছে সব কিছু নিয়ে। তোর সামান্য হৃদ ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তোকে দেখলো। তারপর মুক্তা আপুকে আকার ইঙ্গিতে অনেক কথা শুনতে হয়েছিল তোকে নিয়ে। তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে। যুগ ভালো না, হ্যান ত্যান। এখন যদি জানাজানি হয় তোর সাথে হৃদ ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সব কিছু বেশি সাফায় মুক্তা আপুকেই করতে হবে। আমি দেখছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধা নয়। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ খানের সাথে ওই বাড়ির মেয়ে সুশি আপুর বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থা তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো তোর বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে গেছে, তুই অলরেডি এঙ্গেজড। এখন যদি তোর আর হৃদ খানের সম্পর্কের কথা পরিবারে জানাস, তাহলে কিয়ামত নেমে আসবে মায়ু। আমার বাবা তোর বাবা মিলে কিয়ামত আলামত দেখায় দিবে সবাইকে। এতে মুক্তা আপু, শ্বশুর বাড়ির চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই 3 পরিবারের মধ্যে সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেদিক যাবিস সেদিকেই তুই মরবি। আমি তো কোনো পথ খোলা দেখছি না মায়ু। কি করবি তুই? জুয়ের সাথে বার্তাচারের মায়ের কান্না অনেকটা কমে এসেছিল, কিন্তু জুয়ের লাস্ট কথাগুলো মায়ের হিচকি তোলার কান্নাটা আরও দ্বিগুণ হয়। জুই সত্যি বলেছে, মায়ের আসলে কিছু করার নেই। সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানানোর পরিস্থিতি আরও ভয়াবহ হবে। হৃদ ভাই তোকে বউ হিসেবে গ্রহণ করেছে মায়ু। মায়া কাঁদতে কাঁদতে সম্মতি দিতে জুই পুনরায় বলল, কি বলে গ্রহণ করেছে? তোকে নিয়ে সংসার করতে চায় এমন কিছু বলেছে উনি? মায়া কাঁদতে কাঁদতে নাতে মাথা নাড়িয়ে বলল, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করে। মায়ের কথায় জুই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করে, একটা সময় সে ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর হৃদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপার কিছু বলেনি, অথচ তুই 2 লাইন বেশি বুঝে গেছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্য মুখে বলতো। মায়া জুয়ের কথায় মায়া হৃদের
হয়ে সাফাই দিতে দিতে বলল, উনি তো ওনার মার সাথে আমাকে বউয়ের পরিচয় দিয়ে দেখা করিয়ে দিয়েছে জুই। উনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমরা পরিবারকে জানাই, কিন্তু আমি ওনাদের থেকে সময় চেয়েছি। অন্য ছেলের সাথে এঙ্গেজড হয়ে গেছি। তাহলে এখন বেইমানিটা তো আমিই করলাম, তাই না জুই? মায়ের কথা যুবতী আর কিছুই ভাবতে পারল না। পরিস্থিতি এখন অনেক গরম। এই অবস্থায় কিছুতেই মায়ের বিয়ে সম্পর্কে পরিবারকে জানানো যাবে না, বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে না হয় এই বিষয়ে সবাইকে বলবে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগ সন্ধানের থেকে সব কিছু আপাতত গোপন করে গেলে শেষটা ভালোই হবে। আর মায়ের এমন চিন্তাটায় ছিল মায়ার পক্ষে বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করে হলেও উফ, অনেক গরম লাগতেছে, পড়তে পড়তে হাঁপিয়ে গেছি। যে কোনো পরিস্থিতি চুপ থাকা, আমি তুমি ভীতু। আর মায়ের এই চুপ থাকাটা যেন অল্পতে শেষ হতে পারতো, সেটা বড় হওয়ার সুযোগ কই গেল। আমি তো হারাই ফেললাম। মায়ের নিজের পরিস্থিতিটা আরো ভয়াবহ আর দুষ্কর করে তুলতো। অদেখাও ভবিষ্যৎ কার কি হবে কারো জানা নেই, তবে বর্তমান কর্মফল মানুষকে ভবিষ্যতে দিতে হয়, আর এটাই প্রকৃত নিয়ম। মানুষ সেই নিয়মে বর্তিতিময়। এত কিছুর মাঝে মায়া আরও একটা নতুন ভুল করলো, হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকে এমনটা করেছে। মায়া ধারণা সে একেবারে চট্টগ্রামে গিয়ে হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়ের অতিরিক্ত ধারণাই মায়ের বিপদের কারণ হয়েছে। সকাল ৮টা, কলেজের জন্য রেডি হয়ে মায়া রুমে ভিতরে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে চলেছে। একবার কাঠের আলমারি খুলে সেটা ভিতরে ওলট পালট করছে, তো আবার খাটের নিচে উকি মেরে দেখছে মায়া হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়ের আবির্ভাব নিজের জিনিসটা খোঁজায় ব্যস্ত। মায়া বিচলিত ভাব দেখেই বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিসটা কত গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতে ঢুকতে দেখলো মায়াকে পুরো রুমে এলোমেলো করে খাটের নিচে উকি মেরতে। জুই বিরক্ত হয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অলরেডি ৮টা বেজে গেছে। ১০ মিনিট হয়ে গেছে। ৯টা থেকে ওদের কলেজের ক্লাস, অথচ মায়া কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছে ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মায়া তারপর খোঁজাখুঁজি শেষে দ্রুত চোখ খুলে তাকালো জুইয়ের দিকে। জুই চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। জুই তার চুল ধরেছিল তার কারণ যাতে সে এসব বন্ধ করে খোঁজাখুঁজি। জুই বলল, খাটের নিচে কী করছিস? তুই কী খুঁজছিস? মায়া উঠে বসতে বসতে বিরক্ত নিয়ে বলল, একটা চাবি খুঁজছি। তুই দেখছিস কোথাও কোনো চাবি টাবি? জুই মায়ের চুল ছেড়ে পড়ার টেবিলের দিকে এগোলো। মায়ের ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে নিতে বলল, দেখেছি, কিন্তু তোর কিসের চাবি দরকার সেটা বল। জুইয়ের কথায় মায়া এক লাফে উঠে দাঁড়িয়ে গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে ঝাড়তে জুইয়ের দিকে এগিয়ে যেতে যেতে খুশি মনে বলল, একটা ফ্ল্যাটের চাবি দরকার আমার। বলো না, কোথায় দেখেছিস? চুরির বক্সের ভিতরে চেক দেখ ওইটা কিনা। জুয়ের কথায় মা এক দৌড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চুরির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটা খোঁজ করলো। অল্প সময় পেয়েও গেল। হৃদের ফ্ল্যাটের চাবি এটা। সেদিন হৃদ গিয়েছিল মায়াকে সেই চাবিটা দেওয়ার সময়। হৃদ মায়াকে বলেছিল এই চাবিটা গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া এতদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পেরেছে হৃদ কেন সেই চাবিটা তাকে দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলা অযত্ন করে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি, কিন্তু জুই সেটা যত্ন করে সামনে রেখেছিল। মায়ের ব্যাগের চেনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? জুই মায়ের ব্যাগের চেনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার ফ্ল্যাটের চাবি, আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এর মানে বুঝিনি, এজন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খোঁজ করছিস কেন? আমাকে দেওয়া প্রথম উপহার ওনার যত্ন করে রাখবো না আমি? আজব। মায়ের খুশি মুখটার দিকে তাকিয়ে জুই বলল, মায়া, তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত। আমরা তো চট্টগ্রামে এসেছি আজ ১ সপ্তাহ হলো। জুইয়ের কথায় মায়ের মন খারাপ হলো। তীব্র অপরাধে বোধে কীভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ থেকে ১৫ দিন ধরে হৃদের সাথে মায়ের কথা হয়নি। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পরে আর তো কথা হয়নি। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিন গলায় বলল, পরশু তো আমাদের কলেজ ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় কথা বলবো ওনার সাথে। মায়ের কথা জুয়ের
আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুই মায়ের ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। মায়ের মাথায় সাদা হিজাব বেঁধে নিল। জুই টিফিন বক্স হাতে নিতে মায়া নিজের কাঁধে ব্যাগটা ঝুলিয়ে জুইয়ের পিছনে এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বললি না জুই। কোন বিষয়? আয়ন ভাইয়ের ব্যাপারে। বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই আয়ন ভাইকে পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজার তালা লাগাতে লাগাতে মায়ের কথা উঠল। আয়ন ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদিফ ভাইকে মনে মনে করে আয়ন ভাইয়ের সাথে দুদিন কথা হতো। এটা জাস্ট একটা ভুল বুঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বুঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলি না, প্রশ্ন ওঠে না। জুয়ের কথা মায়া অসন্তুষ্টি হয়ে বলল, ভুল বুঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুই? আয়ন ভাইয়া শুরু থেকে জানতো ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনেই কথা বলে গেছে তিনি। এখানে ওনার অপরাধ নেই। তুই অন্তত একবার ওনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলে উনি। আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলে বুঝতে পারবি দোষটা কার। আমি আদালত নয় যে ন্যায় অন্যায় দেখতে যাব। সেটা চলে গেছে, সেটা চলে গেছে। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারো দোষদণ্ড দেখতে চাই না। তুই চল। কিন্তু জুই অনেকটা ধমক সরে মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের দেরি হচ্ছে, চল।